হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর যে সমসম্ভব চলক ও তার বিভাজন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে এসএনদে স্যারের বই থেকে কিছু প্রশ্নের সলিউশন তোমাদের দেখাবো। এর আগে ক্লাসে দেখবে আমি এই চ্যাপ্টারের ডিটেল কনসেপ্ট আলোচনা করেছি এবং এর যাবতীয় সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে সেই ক্লাসটা অবশ্যই করে আগে দেখে নিও, দেন তোমরা এই ক্লাসটা দেখো। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে একের দাগের অঙ্কটা কি বলছে, দেখো বলছে একটি যদিচ্ছ চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা কি হবে জানতে চাইছে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 1, ধনাত্মক, ঋণাত্মক হবে না বলে চারটে অপশান আছে। দেখো যদিচ্ছ সমসম্ভব চলক মানে কি, মানে যদিচ্ছ চলক মানে হচ্ছে সমসম্ভব চলক, দ্যাট মিনস র্যান্ডম ভেরিয়েবল, তার সম্ভাবনা অপেক্ষক। তাহলে তার সম্ভাবনা অপেক্ষক দেখবে আগের দিন শিখেছিলাম ছোট হাতের এফ এক্স। এর অর্থ কি, এর অর্থ হলো প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স। ক্যাপিটাল এক্সটা কি, ক্যাপিটাল এক্স হলো সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল এটা হয়ে গেল সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তাহলে এখন গল্প হলো যে এর মান তাহলে কি হয়। তবে এটা একটা যেহেতু সম্ভাবনা, তাহলে সম্ভাবনার মান যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনার সম্ভাবনার মান আমরা কি জানি না, লেস মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর লেস দ্যান ইকুয়াল টু 1। দ্যাট মিনস যে কোনো ঘটনার সম্ভাবনার মান হয় 0 থেকে 1-এর মধ্যে। তার মানে কি, তার মানে সেটা ধনাত্মক হবে কিন্তু সেটা 0 হতে পারে। তার মানে 0 হতে পারে মানে এখানে আমাদের যে পারফেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, যে ঋণাত্মক হবে না। দেখো যখন কোনো একটা সংখ্যা বা কোনো একটা মান ঋণাত্মক নয় তার মানে তুমি এটা বুঝবে যে সেটা ধনাত্মক এবং সঙ্গে 0 মানটাও আসবে, কারণ 0টা হলো নিউট্রাল। ঠিক আছে, ও +0 বা -0 বলে কিছু হয় না, এই দুটোরই মান হচ্ছে 0। ওকে, দুটোরই মান এটা 0 মানে হিসাবে আমরা নিই। ফলে সুতরাং যখনই থাকবে যে ঋণাত্মক হবে না তার মানে জানবে সংখ্যাটা ধনাত্মক এবং 0 হতে পারে। তাহলে যেহেতু সম্ভাবনার মান 0 হতে পারে সুতরাং এর মান হবে অপশান ডি। আচ্ছা নেক্সট দেখো দুইয়ের দাগের অঙ্কের যে সূত্র আমরা জানি না, কি জানি, এক্সপেকটেশন অফ এ এক্স, এটা সমান কি হয়, এটা বাইরে চলে আসে, এক্সপেকটেশন অফ এক্স হয়। ওকে, তাহলে এখানে কি আছে, এখানে আছে এক্সপেকটেশন অফ 10x, তাহলে এখানে আমার কি হবে 10টা বাইরে চলে আসবে, এটা হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশান বি। দেখো তিনের দাগের উত্তরটা কি হবে না, তিনের দাগের উত্তর হবে দেখো ভেরিয়েন্স অফ 4x। তাহলে আমরা জানি কি ভেরিয়েন্স অফ এক্স মানে এ যদি ভেরিয়েন্সের বাইরে হয় এ স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখানে এখন আছে ভেরিয়েন্স অফ 4x, তাহলে কি হবে এখানে না 4টা বাইরে এলে 16 হবে, 16 ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখানে দেখো আমাদের অপশান কি আসবে, অপশান এ। আচ্ছা চারের দাগের অঙ্ক দেখো, চারের দাগের অঙ্ক কি চেয়েছে, সূত্র চেয়েছে না ভেরিয়েন্স অফ এক্সের সূত্র। দেখবে ভেরিয়েন্স অফ এক্সের আমরা সূত্র শিখেছিলাম কি না, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমার যে ফর্মুলা চলে আসছে সেটা দেখো অপশান বি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা পাঁচের দাগের কোশ্চেন দেখো কি বলছে, যদি এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন এফ এক্স হয় এবং ক্যাপিটাল এক্স চলক কেবলমাত্র দুটো মান গ্রহণ করে, এ মানে x1 ও x2, তাহলে fx1 আর fx2 এর যোগফলের মান কি হবে। দেখো এখানে যেটা বলতে চাইছে যে ক্যাপিটাল এক্সের দুটো মান আছে, একটা x1 একটা x2 এবং তার সম্ভাবনা বিভাজন হচ্ছে fx। তার মানে যেটা বলতে চাইছে দেখো f অফ x1 মানে কি, f অফ x1 মানে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x1, আর f অফ x2 মানে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x2। ঠিক আছে, তাহলে এগুলো হলো সম্ভাবনা, মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x1 ঘটনার সম্ভাবনা হচ্ছে fx1 আর ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x2 ঘটনার সম্ভাবনা হচ্ছে fx2। তাহলে এটা এখন বলছে এটাই বিভাজন, তাহলে বিভাজনটাকে যদি আমরা এরকম করে লিখি যে এইরকম দুটো মান x এর মান x1 আর x এর মান x2 এবং x1 এর সম্ভাবনা fx1 আর এটা হয়ে যাচ্ছে fx2, তাহলে এদের যোগফলের মান কি হয়। দেখো যখন সম্ভাবনা বিভাজন হয় তখন আমি কি শিখিয়েছি না, এই যে সম্ভাবনাগুলোর মান কি হতে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তার সঙ্গে দেখবে আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয় কি না, যতগুলো সম্ভাবনা মানে যতগুলো এক্স এর মান আমি পাবো তাদের করসপন্ডিং যে সম্ভাবনাগুলো আসবে তাদের সবগুলো যোগফলের মান 1 হতে হয়। দেখবে এটা আগের দিন থিওরি ক্লাসে আমি করিয়েছি যে কোনো একটা বিভাজন যদি সম্ভাবনা বিভাজন হয় তাহলে ক্যাপিটাল এক্সের যে মান মানে সমসম্ভব চলকের যে মানগুলো আসবে সে তার করসপন্ডিং যে সম্ভাবনাগুলো আসবে সেই সম্ভাবনাগুলো সবগুলোর যোগফলের মান 1 হতে হবে। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, এখানে আমার উত্তর অপশান ডি। বোঝা গেল। নেক্সট দেখো, ছয়ের দাগের অঙ্ক কি বলছে, দেখো ছয়ের দাগের অঙ্ক বলছে যে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি। তাহলে এর ফর্মুলা আমরা কি জানি না, এটা হয় এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, আর বি যেহেতু শুধু সিঙ্গেল আছে ওটা ভ্যানিশ হয়ে যায়, মানে ওর কিছু মান আসবে না, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। ওকে, আচ্ছা সাতের দাগের অঙ্ক দেখা যাক। দেখো সাতের দাগের অঙ্ক কি বলছে, দেখো বলছে নিচের কোনটা এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন। তাহলে দেখো আমি তোমাদের কি শিখেছি না, সম্ভাবনা বিভাজন মানে তখনই হবে যদি প্রবাবিলিটির মান
মানে প্রবাবিলিটির মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নাম্বার 1। আর এইরকম যতগুলো সম্ভাবনা আছে সবার যোগফল কত হতে হবে না, সবার যোগফল হতে হবে হচ্ছে 1। তাহলে এই যে ছকটা দেওয়া আছে এই ছকে আমি দেখো তো অপশান টেস্ট করব। প্রথম এ অপশান যেটা আছে দেখো এ অপশানের যে এক্সের মান, দেখো এক্সের মান যাই আসে না, তুমি এক্সের মান চেক করবে না যে এক্সের মান নেগেটিভ আছে পজিটিভ, না একদম না, এক্সের মান কিছু চেক করবে না, তুমি পিএক্স এর মানগুলো চেক করবে। দেখো অপশান এতে পিএক্স এর যে মানগুলো আছে সেইগুলো যদি আমি যোগ করি, দেখো আমি প্রথমে কী দেখছি না পিএক্স এর প্রত্যেকটা মান মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে পিএক্স মানে কি প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এর প্রত্যেকটার মান মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে। এবার শুধু একটাই চেক করা বিষয় যে এদের যোগফলের মানটা 1 আসে কিনা। যদি এদের যোগফলের মান 1 আসে তাহলে এইটা হয়ে যাবে সম্ভাবনা বিভাজন, এইটা আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো তো এটা যোগফল 1 হয় কিনা। দেখো এটা যোগ করলে আসছে 1.10, তার মানে এটা কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান 1, তার মানে এটা আমাদের সম্ভাবনা বিভাজন হবে না। আচ্ছা অপশান বিটা দেখো, তার মানে অপশান এ হলো না, অপশান বিও হবে না। কেন? কারণ দেখো একটা সম্ভাবনার মান নেগেটিভ আছে, কিন্তু কী হবে, সম্ভাবনার মান ধনাত্মক হতে হবে। দেখো অপশান সিটা, দেখো অপশান ডিও হবে না কারণ একটা সম্ভাবনার মান নেগেটিভ আছে, তাহলে অপশান সিটাই অ্যান্সার হবে আমাদের। তাও একবার যোগ করে দেখা যাক। দেখো অপশান সিতে দেখো যেগুলো আছে 0.12 প্লাস 0.16 প্লাস 0.24 প্লাস 0.32 প্লাস 0.16, দেখো এইগুলো যোগ করলে দেখো এটা হয়ে যাবে 18, 28, এটা হচ্ছে 28 4 32, 32, দেখো এটা হবে 52, আর দেখো 52, 54, 84 আর 16 করলে কত আসছে 1.0, তার মানে এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে কী হচ্ছে, তার মানে এটা আমাদের সম্ভাবনা মানে বিভাজন হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তো 8 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 8 দাগের অঙ্ক বলছে মনে করো দুইটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়ার যদিচ্ছ পরীক্ষায় অঙ্কদ্বয়ের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয়, এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন। দেখো তুমি দুটো পাশা গড়িয়ে দিচ্ছ, তুমি দুটো পাশা গড়িয়ে দিলে যে দুটো সংখ্যা আসবে, আমি কী শিখেছি, পাশা মানে জানবে লুডোর ছক্কা যা জিনিস থাকে পাশাতেও সেম জিনিস, তুমি পাশা বললেই লুডোর ছক্কা ভেবে অঙ্কটা করবে। তাহলে দেখো পাশাতে 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা থাকে। এবার যখনই একটা না, এখানে দুটো পাশা বলেছে, তাহলে যখনই দুটো ঝোঁকশূন্য পাশা থ্রো করা হলো তখন যে দুটো সংখ্যা পড়বে সেই মানে দুটো সংখ্যার যোগফলটা হচ্ছে এক্সের মান। তাহলে একটু ভেবে দেখো যে যোগফলের মান কত নাম্বার থেকে শুরু হবে। দেখো মনে করো একটা পাশাতে 1 পড়েছে, মানে সবচেয়ে ছোটো যোগফলের মান কী আসতে পারে। দেখো কোনো একটা পাশাতে যদি 1 পড়ে এবং আরেকটায় যদি 1 পড়ে তাহলে 1 + 1 করলে 2, এটাই হয়ে যাবে এক্সের সবচেয়ে ছোটো মান, ঠিক আছে। এবারে দেখো এবারে কী আসতে পারে না, দেখো যোগফল 3 আসতে পারে। ধরো কোনো একটা পাশায় 1 একটা পাশায় 2, তাহলে 3 আসতে পারে। যোগফল 4 আসতে পারে, কোনো পাশায় 2 আরেকটাতে 2, বা কোনো পাশায় 1 আরেকটাতে 3, তাহলে 1 3 যোগ করলেও 4, 2 2 যোগ করলেও 4, তাহলে এরকম করে কতদূর পর্যন্ত যাবে। তার মানে যোগফলের মান 2 থেকে শুরু হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম করে দেখো 12 পর্যন্ত যাবে যোগফলের মানটা। মানে যোগফলের হাইয়েস্ট মান আসবে 12। কেন? কারণ একটা পাতায় 6 পড়বে আর একটাই 6 পড়বে, দুটোর যোগফল হচ্ছে 12। তার মানে এক্সের মিনিমাম মান 2 থেকে শুরু হবে, 3 4 5 6 7 8 9 10 11 করে হাইয়েস্ট মান হবে 12, এর বেশি আর যোগফলের মান থাকবে না। ওকে, এবারে দেখো তাহলে এক্সের মান যদি এইগুলো হয়, এর একটা বিভাজন ছক তোমার দিয়ে আছে। দেখো এখানে এক্সের মান 2 3 করে দেখো হাইয়েস্ট মান 12 পর্যন্ত দিয়ে, তার একটা দেখো নিচের সম্ভাবনাও দেওয়া আছে, 2 এর সম্ভাবনা এ, 3 এর সম্ভাবনা 2a, 4 এর সম্ভাবনা 3a। তাহলে এরকমভাবে একটা বিভাজন ছক তোমার দিয়ে দেওয়া আছে, দিয়ে দেখো কী চেয়েছে, দেখো এখানে এর মান চাইছে। তাহলে এখন কোশ্চেন হলো যেহেতু এটা বিভাজন ছক, তাহলে এর যে সম্ভাবনাগুলো দেওয়া আছে ওদের যোগফল হচ্ছে 1 হবে। তাহলে আমি ওদের যোগফলটা যদি আমি 1 করে দিই তাহলে সেখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো। দেখো তো কত আছে, a + 2a + 3a + 4a + 5a + 6a, দেখো আবার আছে +5a + 4a, আচ্ছা +3a + 2a + a = 1। দেখো এগুলো সব যোগ করো, দেখো কত আছে, 3 3 6 4 10 15 15, এটা 21 21 হচ্ছে, তারপর 26 26 30 30 30 আর 5 হচ্ছে 35 35 থাকে 36, তখন এখানে হলো 36, a = 1 অ্যান্ড দিস গিভস a = 1/36। তাহলে আমাদের এখানে কী হলো, আমাদের এখানে হলো অপশান সি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 9 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 9 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণে যদিচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলো টেল পড়ে তার সংখ্যা এক্স দ্বারা সূচিত হয়। তাহলে এক্স একটা সমসম্ভব চলক। এক্স চলক কী বলছে না, তুমি একটা ঝোঁকশূন্য মুদ্রা, একটা কয়েন তুমি টস করছো, মানে ঠিকঠাক কয়েন তুমি টস করছো, তাহলে সেখান থেকে এক্সের মান কী বলছে, দেখো প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে, মানে প্রথম যে হেডটা পড়বে তার আগে যতগুলি টেল পড়বে সেই সংখ্যাটা হচ্ছে এক্সের মান। ওকে, তাহলে দেখো তুমি ধরো কয়েন টস করলে প্রথমবারেই হেড পড়ে গেল, ভালো করে শুনবে। এক্সের সংখ্যাটা কি, এক্সের সংখ্যা হচ্ছে তুমি একটা কয়েন টস করবে, প্রথম হেড পড়ার আগে যতবার টেল পড়বে সেই সংখ্যাটা হচ্ছে এক্সের মান। তাহলে তুমি এখন একটা কয়েন টস করলে প্রথমবারেই হেড পড়ে গেল, তাহলে তার আগে টেল সংখ্যা কত, তার আগে টেল সংখ্যা হচ্ছে 0। টেল কেউ তো নেই, কারণ প্রথমবার ছিল হচ্ছে প্রথমবারই হেড পড়ে গেছে।
তাহলে টেল সংখ্যা 0, তাহলে এক্সের মান কী হবে 0। আচ্ছা, এবার আরেকটা কেস ধরো মানে হতে পারে তুমি প্রথমবার মানে তুমি চাললে প্রথমবার চালতে প্রথমবারে টেল পড়লো, সেকেন্ডবারে হেড পড়লো। তার মানে কি হেড পড়ার পূর্বে টেল কত এলো? টেল এলো একবার, তার মানে এক্সের মান 1ও হতে পারে। আচ্ছা, আবার কী হতে পারে? তুমি ধরো চাললে টেল পড়লো, আবার চাললে টেল পড়লো, আবার চাললে হেড পড়লো, তার মানে হেড পড়ার পূর্বে টেল দুবারও আসতে পারে। তার মানে দেখো হেড পড়ার পূর্বে যতবার টেল আসবে সেই সংখ্যাটা যেহেতু এক্সের মান, তাহলে এখানে টেল সংখ্যা কতবার আসতে পারে হেড পড়ার পূর্বে? 0 বার আসতে পারে, 1 বার হতে পারে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে। তখন এক্সের মান 0, 1, 2, 3 ডট ডট করে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এক্সের মান আপ টু ইনফিনিটি। ঠিক আছে, এবারে কী চেয়েছে? এর সম্ভাবনা বিভাজন। তাহলে সম্ভাবনা বিভাজন মানে কি? এক্সের মান জেনে গেছি, এবার ওর ঘটনাগুলোর সম্ভাবনা বের করতে হবে। দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 মান কী হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি মনে রাখবে? দেখো এখানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে কি? তুমি প্রথমবার চেলেছো, প্রথমবারেই হেড পড়েছে। তাহলে একটা কয়েন তুমি একবার টস করলে সেখানে হেড পড়লো, তাহলে সেই হেড পড়ার সম্ভাবনা কত? সেই হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 সমান কত হয়ে গেল? হাফ। আচ্ছা, এবারে ধরো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, এর অর্থ কি? এর অর্থ হলো তুমি একটা কয়েন প্রথমবার টস করেছো টেল পড়েছে এবং দ্বিতীয়বার টস করেছো করতে হেড পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যেহেতু এক্সের মানটা এই রকম দেওয়া আছে যে হেড পড়ার পূর্বে যত সংখ্যক টেল পড়বে সেটাই এক্সের মান। তাহলে এক্সের মান যদি 1 হয়, তাহলে তোমার যখনই হেড এসছে তার আগে একবার টেল পড়েছে। তার মানে কি? তার মানে তুমি দুবার চেলেছো, প্রথমবার টেল পড়েছে, সেকেন্ড টাইম হেড পড়েছে। তাহলে প্রথমবার একটা কয়েনের প্রথমবার চাললে যে টেলটা পড়ছে তার সম্ভাবনা কত? হাফ। আর দ্বিতীয়বার চাললে যে হেডটা পড়ছে তার সম্ভাবনা কত? তার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে এখানে কত আসছে না? এখানে আমি এরমভাবেই লিখবো হাফ তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 মানে কি? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 মানে হেড পড়ার পূর্বে টেল সংখ্যা দুবার। তার মানে কি? তার মানে তুমি প্রথমবার চেলেছো টেল পড়েছে, দ্বিতীয়বার চেলেছো টেল পড়েছে, 3 নম্বরবার তোমার হেড পড়েছে। তাহলে এই যে প্রথমবার হেড পড়েছে তার সম্ভাবনা কত? হাফ। দ্বিতীয়বার প্রথমবার টেল পড়েছে, প্রথমবার যে টেল পড়েছে তার সম্ভাবনা হাফ, দ্বিতীয়বার যে টেল পড়েছে তার সম্ভাবনা হাফ, আর 3 নম্বরবার যে হেড পড়েছে তারও সম্ভাবনা হাফ। তাহলে এইটা কত হয়ে গেল? এটা হয়ে গেল হাফ টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এরকম করে প্রবাবিলিটি অফ যখন এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 3 মানে কি? এক্স ইকুয়াল টু 3 মানে তোমার হেড পড়ার পূর্বে 3বার টেল পড়েছে, মানে তুমি প্রথমবার চেলেছো টেল পড়েছে, সেকেন্ডবার চেলেছো টেল পড়েছে, থার্ডবার চেলেছো টেল পড়েছে এবং ফোর্থবারে তোমার হচ্ছে হেড পড়েছে। তাহলে সিমিলার ওয়েতে প্রথমবারে টেল পড়ার সম্ভাবনা হাফ, দ্বিতীয়বারে টেল পড়ার সম্ভাবনা হাফ, 3 নম্বরবারে টেল পড়ার সম্ভাবনা হাফ এবং চতুর্থবারে যে হেড পড়ছে তার সম্ভাবনা হাফ। তাহলে এইটা কত হলো? এইটা হলো হাফ টু দি পাওয়ার 4। তাহলে এইরকম করে আমার এই প্রত্যেকটা ঘটনার সম্ভাবনা চলতেই থাকবে আপ টু ইনফিনিটি। তাহলে এবারে গল্প বলছে যে এদের মধ্যে দেখো আমাদের অপশান দেওয়া আছে, এদের মধ্যে কোনটা হবে। দেখো এটা একটা জেনারেল ফর্ম্যাট লেখা আছে। দেখো এখানে এফ এক্স দেওয়া আছে। ঠিক আছে, এফ এক্স মানে কি? দেখো এফ এক্স মানে এটা আমি কি লিখতে পারি? এই পি অফ এক্স ইকুয়াল টু 0, আমি এটা একটু জাস্ট সরিয়ে নিই। দেখো এই যে পি অফ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স ইকুয়াল টু 0কে কী লেখা যায় না? পি অফ এক্স ইকুয়াল টু 0কে লেখা যায় F0, পি অফ এক্স ইকুয়াল টু 1কে লেখা যায় F1, পি অফ এক্স ইকুয়াল টু 2কে লেখা যায় F2, পি অফ এক্স ইকুয়াল টু 3কে লেখা যায় F3 অ্যান্ড সো অন। তার মানে দেখো এটা যদি আমি জেনারেল ফর্মুলাতে ফেলি, তাহলে দেখো এটা কি লেখা যায়? এফ এক্স ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এক্স প্লাস 1। এটা লেখা যায় কি? দেখো তো, যেখানে এক্সের মান কি না? এক্সের মান শুরু হচ্ছে 0 থেকে, 0, 1, 2, 3 এরকম করে ডট ডট আপ টু ইনফিনিটি। ইনফিনিটি মানে দেওয়ার দরকার নেই, আপ টু অসীম পর্যন্ত চলছে। দেখো এখানে তুমি 0 পুট করো। দেখো তো এখানে 0 পুট করলে কত আসে? দেখো এখানে 0 পুট করলে দেখো এই প্রথমটা আসবে F0 সমান হাফ টু দি পাওয়ার 0 প্লাস 1। তার মানে দেখো হাফ, এটা হাফ টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে হাফের পাওয়ারে 1। দেখো এখানে তুমি 1 পুট করো, দেখো 1 পুট করলে এইটা আসবে, কত আসবে? F1। আর এখানে 1, দেখো এখানে 1 পুট করার অর্থ এখানে তুমি 1 পুট করবে, তাহলে কত? হাফ টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে হাফ টু দি পাওয়ার 2। তারপরে দেখো এটা চলে আসছে। এখানে তুমি 2 পুট করো, দেখো নেক্সট আসবে, তারপরে নেক্সট আসবে। তার মানে আমার ফাইনাল যে অ্যান্সারের ফরম্যাট সেটা হচ্ছে এটা, এফ এক্স ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এক্স প্লাস 1, 0, 1 টু ইনফিনিটি। দেখো এটা অপশান এ হবে। কেন অপশান এ হবে? কারণ দেখো এটা 0 থেকে ইনফিনিটি যাচ্ছে, আর এখানে দেখো অপশান বিতে ইনফিনিটি দেওয়া নেই, শুধু 0, 1, 2 দেওয়া আছে। ঠিক আছে, দেখো এটা 0, 1, 2, ফলে এটা অপশান বি কিন্তু কেউ ভুল করেও মারবে না, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত যাবে এক্সের মান। তাহলে এটা হবে অপশান এ অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট দেখো 10এর দাগের অঙ্ক কি বলছে। দেখো 10এর দাগের অঙ্ক বলছে যে অসাবধান বশত 20টি ভালো বাল্বের সঙ্গে 5টা খারাপ বাল্ব মিশে যায়। কোনো একটি বাল্ব দেখে ঠিক করা যায় না সেটি ভালো না খারাপ। মিশ্রিত বাল্বগুলি থেকে 4টি বাল্ব তোলা হলে খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তাহলে কার সম্ভাবনা চেয়েছে? খারাপ বাল্বের সংখ্যা। দেখো আমার ভালো কটা আছে? আমার ভালো আছে 20টা, 20টা হচ্ছে আমার ভালো বাল্ব, 20টা হচ্ছে ভালো বাল্ব। আর খারাপ কটা? খারাপ হচ্ছে 5টা, এই 5টা হচ্ছে খারাপ বাল্ব।
আচ্ছা, তাহলে মোট কটা বাল্ব হলো? মোট হলো 25টা বাল্ব। এবারে গল্প কি বলছে না, এই বাল্ব দেখে ঠিক করা যায় না কোনটা খারাপ বা ভালো। এই মিশ্রিত বাল্ব থেকে 4টে বাল্ব তোলা হলো, তার মানে তুমি 25টা থেকে এখন 4টে করে বাল্ব তুলবে। তার মধ্যে এই যে 4টে বাল্ব তুলছো, তার মধ্যে যে খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন চেয়েছে। তাহলে দেখো, আমি ধরে নেবো ক্যাপিটাল এক্স সমান খারাপ বাল্বের সংখ্যা, খারাপ বাল্বের সংখ্যা। ওকে, আচ্ছা, খারাপ বাল্বের সংখ্যা, তাহলে এক্সের মান কি কি আসতে পারে? দেখো, মোট 25টা বাল্ব, তার থেকে আমি 4টে বাল্ব তুলছি। এই 4টের মধ্যে খারাপ বাল্ব, দেখো 0টা আসতে পারে, মানে কেউ খারাপ নয় এরম আসতে পারে। আচ্ছা, একটা খারাপ আসতে পারে, দুটো খারাপ আসতে পারে, 3টে আসতে পারে, আর 4টে খারাপই আসতে পারে। মনে রাখবে, মোট 25টা বাল্ব, তার থেকে আমি 4টে বাল্ব তুলছি। সেই 4টে বাল্বের মধ্যে কতগুলো খারাপ বাল্ব আসতে পারে, সেই সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল এক্সের মান। তাহলে 4টের মধ্যে ধরো কেউ খারাপ আসবে না, তাহলে এক্সের মান 0 হবে। ধরো একটা খারাপ আসবে, তখন এক্সের মান 1 হবে। দুটো খারাপ এলে 2 হবে, 3টে খারাপ, 4টে খারাপ এলে এক্সের মান 3,4 হবে যথাক্রমে। ঠিক আছে, তাহলে এক্সের মান এগুলো চলে এলো। এবারে সম্ভাবনা বিভাজন চেয়েছে। সম্ভাবনা বিভাজন ক্ষেত্রে আমরা জানি কি, এই ঘটনাগুলোর আমার সম্ভাবনা বের করতে হবে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে দেখো, আমি যে 4টে বাল্ব তুলছি 25টা বাল্ব থেকে, তার কেউ খারাপ নয়, তাহলে সবাই ভালো। তাহলে 4টে যে বাল্ব তুলছি তারা সবাই ভালো, তাহলে ভালো বাল্ব আসবে কটা থেকে? এই 20 থেকে। আর খারাপ বাল্ব যখন আসবে, সে আসবে এই 5টা থেকে। তাহলে যেহেতু 4টে বাল্বই 4টেতে ভালো, তাহলে সেইটা আসার সম্ভাবনা কত না 20C4। আর দেখো, খারাপ থেকে কেউ আসবে না, 5C0। নিচে হবে দেখো কত, টোটাল 25টা, মানে নাম্বার অফ এসটা কত হবে? 25C4। বোঝা গেল আশা করি। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 হলে কী হবে না, একটা বাল্ব খারাপ, যে আমি 4টে বাল্ব তুলবো 25টা থেকে, তার মধ্যে একটা খারাপ, তার মানে কি 3টে ভালো, সেই 3টে আসবে হচ্ছে 20টা থেকে। আর যে খারাপ, সে আসবে হচ্ছে 5টা থেকে, 5C1। আর নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে 25C4। ওকে, আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, দেখো তো কত আসে। দেখো, এটা সমান, তাহলে দেখো দুটো বাল্ব খারাপ, তার মানে মোট 4টে তুলছি, তাহলে দুটো ভালো দুটো খারাপ, যে দুটো ভালো সে দুটো আসবে 20টা থেকে, আর যে দুটো খারাপ তারা আসবে 5টা থেকে। আর নিচে হবে টোটাল 25C4। ওকে, আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু, এরপরে 3 আসবে। তাহলে 3 এলে কি, মানে 3টে খারাপ, তাহলে একটা ভালো, তাহলে ভালোটা আসবে 20টা থেকে, আর 5টা থেকে আসবে 3টে খারাপ, তাহলে 5C3। নিচে সেই সেম জিনিস 25C4। আচ্ছা, এবারে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 হলে, সরি, এক্স ইকুয়াল টু 3 হলে এক্স ইকুয়াল টু 4। দেখো তো এক্স ইকুয়াল টু 4 হলে কী হবে না, 20টা যে বাল্ব, তার থেকে তাহলে কেউ আসবে না, কারণ 4টে খারাপ। তাহলে আমি 5টা থেকে 4টে আসবে, আর নিচে 25C4 আসবে। ওকে, তাহলে এই হলো আমার সম্ভব। তাহলে দেখো, আমার সম্ভাবনার মানগুলো এইগুলো এলো। এবার দেখা যাক যে অ্যান্সার কোনটা আসে। ঠিক আছে, দেখো অ্যান্সার এখানে যেটা, দেখো অ্যান্সার প্রত্যেকটা ভেঙে দেওয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো। একটা জিনিস হচ্ছে, তুমি একটু অবজার্ভ করলে দেখো, এক্সের মান কী কী আছে, 0 থেকে 4। ঠিক আছে, এটা হলো এক্সের মান। দেখো কোথায় এক্সের মান 0 থেকে 4 আছে, দেখো আইদার অপশান এ অথবা অপশান বি, কারণ এখানে এক্সের মান 0 থেকে 4। তাহলে অপশান সি বাদ চলে গেল, অপশান ডি বাদ চলে গেল, কারণ ওখানে এক্সের মান 0 থেকে 4 নেই। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, অপশান এ আর বিতে কোথায় কোথায় মিল আছে, দেখো এইটার সঙ্গে এইটা মিলে গেছে, তাহলে এইটা বের করার দরকার নেই। অসুবিধা আছে দেখো এই একেতে, দেখো একেতে মানে এইটাতে কত আছে, 114/253, এটা 114/2530। ঠিক আছে, এইটা আছে। দেখো পরেরটাও দেখো অমিল আছে, পরেরটাও অমিল আছে। আচ্ছা, দেখো পরেরটাও দেখো অমিল আছে, আর লাস্টেরটাও মিল আছে। তার মানে ওই 3টের মধ্যে 1, 2, মানে এক্সের মান যখন 1, 2 অথবা 3, এই 3টের মধ্যে কোনো একটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়। দেখো, হয় এই নিচেরটা আসবে, মানে দেখো কোনটা অসুবিধা, মানে 2530 আছে নিচে, আর ওপরে দেখো 253, এটাতেই অসুবিধা। তাহলে দেখবো আমরা কোনটা আসে। আচ্ছা, দেখো তো তাহলে আমার কী বের করতে হবে, 1 এর মান। তাহলে দেখো তো, আমি যদি 1 এর মান, মানে এইটার মান আমাদের একটু বের করে দেখতে হবে, এইটার মান আমাদের বের করে দেখতে হবে যে কী আসে। তার মানে এই যে ক্যালকুলেশনটা আমার করতে হবে, চলো এই ক্যালকুলেশন এখানে করা যাক, দেখা যাক কী আসে। আচ্ছা, দেখো 20C3, তাহলে 20C3 মানে 20 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, ইন্টু 5C1 মানে 5, আর নিচে দেখো, নিচে হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল ইন্টু, সরি, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25 - 4 মানে 21 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এবারে যদি এটা আমি ভাঙি একটু, দেখো ওপরে নিচে কে থাকবে দেখো। আচ্ছা, ওপরে দেখো 20 ফ্যাক্টোরিয়াল আছে, রেখে দাও 20 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ওপরে থাকবে, ওপরে আর কে থাকবে, 5 থাকবে। আর দেখো নিচের এই পার্টটা উঠে ওপরে যাবে, তাহলে ওপরে দেখো 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর 21 ফ্যাক্টোরিয়াল থাকবে। ঠিক আছে, 21 ফ্যাক্টোরিয়াল থাকবে। দেখো এটাই গেল 21 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা, নিচে কারা কারা থাকবে, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর নিচে থাকবে দেখো 25 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি একটু নিচের দিকে তুলে নিচ্ছি। দেখো তো ওপরে 20 ফ্যাক্টোরিয়াল, ওপরে 20 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে দেখ 25 ফ্যাক্টোরিয়াল, আর দেখ 21 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে দেখো কোনটা, দেখো 20 আর 17 করা যাক। ঠিক আছে, 25 আর 21। দেখো 20টাকে যদি আমি ভাঙি, 20 গুণ 19 গুণ
18 গুণ 17 ফ্যাক্টোরিয়াল হয়, সেটা এর সময় কেটে যাবে, ঠিক আছে, একটাই হলো। আচ্ছা দেখো পাশে 5 গুণ আছে, 5 গুণ যেমন থাকবে। আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 24, মানটা আমি লিখে দিলাম। আর দেখো 21 ফ্যাক্টোরিয়াল আমি লিখবো না, কারণ নিচে 25টা ভাঙলে কেটে যাবে। আচ্ছা তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 24 লিখলাম। আচ্ছা দেখো 3-এর ফ্যাক্টোরিয়াল মানে 6 লিখলাম। আর 25-এর ফ্যাক্টোরিয়াল মানে দেখো 25 গুণ 24 গুণ 23 গুণ 22 হলো। দেখো সেটা 21-এর 22-এর পরে কত হবে? 21 ফ্যাক্টোরিয়াল, সেটা কেটে যাবে। ওকে, এবার এটা ক্যালকুলেশন করা যাক, দেখা যাক কত আসে। দেখো এই 24 কেটে গেল। আচ্ছা এবার দেখো 5 আর এই 5 কেটে, এটা 5 5-এ 25 হলো। আচ্ছা এই 6 কেটে, এটা 18 কেটে, 3 6-এ 18 হলো। আচ্ছা নিচে দেখো এই 5 কাটা হলো, এই 4 5-এ 20 হলো। ওকে, আচ্ছা এবারে দেখো আর কেউ কাটে কিনা, হ্যাঁ অবশ্যই, এটা 4, এটা 2 দেওয়া কাটে, এটা 11 হলো। তাহলে দেখো আমি নিচে কী দেখছি, দেখো নিচে 0 আসা সম্ভব নয়, কারণ 11 আর 23, তাহলে দেখো উপরে কত? 3 11 33, হাতে থাকে 3 22, 22 আর 3-এ হচ্ছে 25, মানে কত আসছে? নিচে 253, ওপরে গুণ করলে যা আসবে। তার মানে দেখো, তার মানে আমাদের নিচে কত আসছে? নিচে আসছে 253, মানে 253 মানে শূন্যটা আসছে না, তার মানে আমাদের অপশান বি কাটা, কারণ এর দেখো এখানে শূন্য আছে, তাহলে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 11 থেকে অঙ্কটা কী বলছে? 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। রাজার সংখ্যার মধ্যক, ভেদমান ও সমক পার্থক্য যথাক্রমে চেয়েছে। আচ্ছা 52টি তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হচ্ছে, তাহলে 52খানা তাস, তার থেকে 2টো তাস তোলা হচ্ছে। আমরা কি জানি না, 52টা তাসের মধ্যে রাজা থাকে 4টে, আর রাজা ছাড়া তাস থাকে 48টা। তাহলে 4টে কত থাকে? 4টে থাকে রাজা, কারণ 52টা তাসের 4 রকমের তাস, প্রত্যেক রকমের একটা করে রাজা, তাহলে 4 রকমের 4টে রাজা থাকে। আর রাজা ছাড়া তাস কটা থাকে? রাজা মানে হচ্ছে কিং, ঠিক আছে, রাজা ছাড়া তাস হচ্ছে 48টা থাকে। এবারে কি বলছে? 52টা তাস থেকে 2টো তাস আমাদের তুলতে হবে রাজার সংখ্যার মধ্যক, তার মানে আমি যে সমসম্ভব চলকটা ধরবো সেটা হবে রাজার সংখ্যা, সেটা হবে রাজার সংখ্যা। এখন গল্প হলো এক্সের মান কি কি হতে পারে। দেখো যেহেতু 52টা তাস থেকে আমি 2খানা তাস তুলছি, তাহলে সেই 2খানা তাসের কেউ রাজা হবে না, এটা একটা হতে পারে, তাহলে তখন এক্সের মান 0। আচ্ছা একটা রাজা হবে, তাহলে তখন এক্সের মান 1। আর যে 2খানা তুলছি দুটো রাজা হবে, তখন এক্সের মান 2। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে সবগুলো সম্ভাবনা বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে কি 52টা তাস থেকে আমি 2খানা তাস তুলছি, তাহলে নিচে নাম্বার অফ এস কত হবে? নাম্বার অফ এস হবে 52C2। এবারে বলছে ওই দুটোর কোনোটাই রাজা নয়, তার মানে রাজা 4টে, তাহলে রাজা থেকে কেউ আসবে না, তার মানে 4C0, তাহলে বাকি 48টা থেকে 2টো আসবে, তাহলে 48C2। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 কী হবে না, এটা 4C1, মানে রাজা একটা আসবে, তাহলে সেটা আসবে 4টে থেকে। আর যেহেতু যেহেতু দুটো কার্ড টানছি, তাহলে বাকি 48টা থেকে আরেকটা আসবে, তাহলে নিচে হবে 52C2। ওকে, আচ্ছা এবারে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তাহলে কী হবে না, যে দুটো কার্ড আমি টানছি সেই দুটোই হচ্ছে রাজা, তাহলে কী হবে 4C2 ইন্টু এটা হয়ে যাবে 48C0, মানে রাজা থেকে দুটোই সব আসবে, আর রাজা ছাড়া কার্ড থেকে কেউ আসবে না, তার নিচে হয়ে যাবে 52C2। ওকে, দেখো এই প্রত্যেকটা সম্ভাবনা যদি আমি সিম্পলিফাই করি, এই মানগুলো আসবে। আমি তো এখানে ভিডিওটা শর্ট করার জন্য মানগুলো আমি বের করে নিয়েছি, সেই ক্যালকুলেশন তোমাদের দেখালাম না, কিন্তু আগেরটাও দেখেছি ক্যালকুলেশন কীভাবে মানে ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ অবশ্যই লেন্দি হবে, তোমাদের যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা নিষিদ্ধ, ফলে তোমাদের এটা হাতে প্র্যাকটিস করেই ফাস্ট রাখতে হবে, যাতে তোমরা পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি এই ক্যালকুলেশনগুলো করতে পারো। মানে তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে এই মানগুলো কিন্তু বের করো, ঠিক আছে। তাহলে আমি এখানে কী দেখালাম, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0-এর মান এইটা এলো, এক্স ইকুয়াল টু 1-এর মান এইটা এলো, আর এক্স ইকুয়াল টু 2-এর মান এইটা এলো। এবারে কী কী জিনিস চেয়েছে? মধ্যক চেয়েছে, ভেদমান চেয়েছে, সমপার্থক্য চেয়েছে। তাহলে দেখো মধ্যক মানে কি না, মধ্যক মানে হচ্ছে এক্সপেকটেশন, আগের দিন শিখিয়েছি। এক্সপেকটেশন কী করে বের করে না, যার এই যে এক্সের মানগুলোর তার যে করসপন্ডিং যে সম্ভাবনা সেগুলো গুণ করে এরকম যোগ করবো, তার মানে কি 0-র সঙ্গে গুণ হবে। দেখো 0টা নেওয়া উচিত নয়, কারণ যেহেতু গুণ করলে 0, তাও আমি তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে দেখাচ্ছি। 0-র সঙ্গে তার সম্ভাবনা গুণ করব, 1-এর সঙ্গে তার সম্ভাবনা গুণ করব 32/221। আচ্ছা প্লাস 2-এর সঙ্গে তার সম্ভাবনা যোগ করবো, এই গুণ করব, 2-এর সঙ্গে তার সঙ্গে গুণ করে সব কটা যোগ, এটা হয়ে গেল এক্সপেকটেশন। তাহলে দেখো এটা হয়ে গেল 32/221 প্লাস এটা হয়ে গেল 2/221। তাহলে দেখো এখানে এটা যাবে 32 আর 2 34/221। ওকে, এটা দেখো 17 দিয়ে কাটাকুটি যায়, 17 দিয়ে 34 আর 17 দিয়ে কাটলে 13, তার মানে দেখো 2/13। 2/13 কোথায় আছে? দেখো এখানে, দেখো অপশান এ সি ডি সবগুলোতে 2/13, তার মানে পরেরটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে ভেদমান। দেখো ভেদমান কী করে বের করে না, ভেরিয়েন্সের সূত্র হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমাদের আগে ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। ই অফ এক্স স্কোয়ার কেমন করে বের করে আগের দিন শিখেছি। কী করবে না, দেখো এই যে 0, এই যে 1, এই যে 2, শুধুমাত্র এদের স্কোয়ার করবে, তাহলে 0 স্কোয়ার করবে, তার সঙ্গে তার সম্ভাবনাটা গুণ হবে, সম্ভাবনা নো চেঞ্জ, সম্ভাবনা
কোনো কিছু চেঞ্জ হবে না, সম্ভাবনা যা ছিল তাই থাকবে, শুধু এক্সের মানগুলোর স্কোয়ার করবে। দেখো তো এক্সের মানগুলোর স্কোয়ার করলে এইটাই আসে, প্লাস দেখো এইটা কত হবে, এইটা 2 স্কোয়ার ইন্টু 1 বাই তার যে সম্ভাবনা ছিল 1/221। তাহলে প্রথমটা 0, পরেরটা দেখো 32/221, প্লাস পরেরটা দেখো 2 স্কোয়ার মানে 4/221। দেখো এটা হয়ে যাবে তোমার 36/221। ওকে, 36/221। আচ্ছা, এবারে দেখো তো আমার ভেরিয়েন্স চেয়েছে, তাহলে ভেরিয়েন্সের মান কী হবে না, ভেরিয়েন্স অফ এক্স হবে E(x² মাইনাস EX তার হোল স্কোয়ার, এটা হলো ফর্মুলা, ঠিক আছে, EX তার হোল স্কোয়ার। তাহলে E(x²) এর মান কত, 36/221, আর EX তার হোল স্কোয়ার, তার মানে এর হোল স্কোয়ার, EX কত 2/13, তার মানে এর হোল স্কোয়ার হচ্ছে দেখো 2 স্কোয়ার করলে 4, আর নিচে এইটা হয়ে যাবে 169। তোমরা যদি এবারে দেখো, এবারে তোমাদের মনে হবে স্যার এখানে 21 আছে, এখানে 169, কি বিশাল নাম্বার, লসাগু করতে হবে। তোমরা যদি একটু ভাবো দেখবে 221টা হচ্ছে 17 গুণ 13, ঠিক আছে, 169 হচ্ছে 13 গুণ 13। এবারে দেখো লসাগু করা মানে সহজ হয়ে যাবে। লসাগু কী হবে, দেখো সবেতে 13 আছে, তাহলে একটা মানে এমন সংখ্যা এখানে আসবে যাকে, লসাগু মিন্স কি, এমন সংখ্যা এখানে লিখবো যাকে এও ভাগ করবে এও ভাগ করবে। দেখো তো এটা যদি আমি 13 গুণ এটা যদি আমি 13 গুণ 17 নিই, তাহলে দেখো এই সংখ্যাটাকে দুজনেই ভাগ করবে। তাহলে এই প্রথমটা যদি ওকে ভাগ করে, দেখো একটা 13 থাকবে, একটা 13 থাকলে ওপরে হবে 36 গুণ 13, এটা একটা মাইনাস, দেখো এইটা দ্বিতীয়টা ভাগ করলে দেখো 17 থাকবে, তাহলে 4 গুণ 17 হবে। ওকে, দেখো এখানে এটার ক্যালকুলেশন আসছে 400/873। তাহলে দেখা যাক কোনটার আছে 400/873। দেখো এটা হচ্ছে অপশান এ। কেন, কারণ মধ্যকের মান হচ্ছে 2/13, মানে ভেদ মানের মান হলো 400/873। আচ্ছা, সমক পার্থক্য সূত্র কি, সমক পার্থক্য সূত্র দেখবে শিখেছিলাম, সমক পার্থক্য বা বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা দেখবে এটা লেখে সিগমা দিয়ে, ঠিক আছে, এটা সমক পার্থক্য, এটা লেখে সিগমা দিয়ে, এটা হচ্ছে √ওভার ভেরিয়েন্স অফ এক্স। দেখো এখানে এটা বের করার দরকার হলো না, কেন হলো না, কারণ অলরেডি দুটো আমাদের মিলে গেছে, তার জন্য আমাদের যে অপশান সেটা চলে এসেছে, সেটা হচ্ছে অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 12 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 12 দাগের অঙ্ক বলছে কে এর মান কত হলে fx = kx, এক্স এর মান 1 2 n দ্বারা এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হবে। আচ্ছা দেখো, আমার সম্ভাবনা অপেক্ষক fx সমান কী দেওয়া আছে, kx, এক্স এর মান কী দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 1 2 n। তা দেখো বলছে কে এর মান কত হলে এই fxটা একটা সম্ভাবনা বিভাজন দেবে। দেখো তাহলে f(1), দেখো তো এক্স এর মান 1 পুট করলে এর মান কে, f(2), এক্স এর মান 2 পুট করলে দেখো এটা যাবে 2k, f(3), এটা 3 পুট করলে এটা হবে 3k, এরকম করে f(n), এটা তাহলে n পুট করলে এটা হবে nk। এখন দেখো এই fxটা একটা সম্ভাবনা বিভাজন দেবে, তার মানে এই যে সম্ভাবনাগুলো f1 f2 f3 এগুলো তো আমরা জানি যে একটা সম্ভাবনা, তাহলে এই সম্ভাবনাগুলোর যোগফল, এই যে সম্ভাবনাগুলোর যোগফল কত দেবে না, এই সম্ভাবনাগুলোর যোগফল হচ্ছে 1 দেবে, কারণ এটা যদি বিভাজন হয় তাহলে এই কন্ডিশনটা অবশ্যই করে স্যাটিসফাই করবে। তাহলে দেখো এখান থেকে কে এর মান আসবে f1 সমান k, f2 সমান 2k, f3 সমান 3k, প্লাস fn সমান হচ্ছে nk = 1। আচ্ছা, এখান থেকে যদি তুমি কে কমন নাও, দেখো এটা হবে 1 + 2 + 3 প্লাস n = 1। দেখো তো এখান থেকে কে গুণ হয়ে, দেখো এটা স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র, তাহলে n × n+1/2 = 1। তবে এখান থেকে কে এর মান কত হবে, এখান থেকে কে এর মান হবে 2/n × n+1। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 2/n × n+1, অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 13 দাগের অঙ্ক কী বলছে, দেখো 13 দাগের অঙ্ক বলছে একটি যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন দেখো দিয়ে দেওয়া আছে। দেখো যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন, এটা এক্স, তার সম্ভাবনা px বলে দেওয়া আছে। আচ্ছা, এক্সের মান হচ্ছে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে। দেখো নিচের সম্ভাবনাগুলো বলা আছে 0.20, 0.25, আচ্ছা তারপর হচ্ছে 0.35, আচ্ছা তারপরে 0.14 আর 0.06। ওকে, আচ্ছা এবারে বলছে, দেখো বলছে ওয়াই যদি x² + 5 হয়, আমি চলরাশিটা চেঞ্জ করছি এক্স থেকে ওয়াই, তাহলে সেখানে ওয়াইয়ের সঙ্গে এক্সের যে রিলেশান সেটা হচ্ছে এইটা, y = x² 5 মানে +5। তাহলে বলছে ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন কী হবে, ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন কী হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, আমার চলক ছিল এক্স, এখন যাচ্ছি ওয়াই, তাহলে সম্ভাবনা কী আসবে, সম্ভাবনা ওয়াইয়ের আসবে। তাহলে যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই রকম, দেখো এখানে যে সম্ভাবনার মানগুলো আছে এগুলো আনচেঞ্জ থাকবে, সম্ভাবনার মান যেখানে যে আছে তাকে সেরকম লিখে দেবে। আমি আবার বলছি, সম্ভাবনার মান আনচেঞ্জ থাকবে, সম্ভাবনা যা ছিল তাই থাকবে, শুধু কী হবে, শুধু আমি ওপরে মানে বিভাজনটা এক্স দিয়ে লেখা ছিল, এখানে ওয়াই দিয়ে লিখবো। এবারে কি করব, দেখো এক্স সমান যদি 0 হতো তাহলে ওয়াইয়ের মান কী হবে না, তুমি এখানে এক্সের জায়গায় 0 পুট করবে, করলে ওয়াইয়ের মান দেখো 5, তাহলে এখানে 5 লিখবে। এবার এখানে এক্সের মান 1 পুট করবে, ওয়াইয়ের মান আসবে 6, এখানে 6 লিখবে। এবারে দেখো এক্সের মান 2 পুট করবে, করলে কত, এটা 4 + 5, ওয়াইয়ের মান 9 হবে। এক্সের মান 3 পুট করবে, করলে কত, 9 + 5 14 হবে। এক্সের মান 4 পুট করবে, করলে 16 + 5 মানে 21 হবে। তাহলে কি বললাম, নিচের সম্ভাবনাগুলো যা ছিল
তাই রাখবে, শুধু এক্সের জায়গায় ওয়াইয়ের মানগুলো বসবে কী করে না, এক্সের মানগুলো ওই যে রিলেশনটা এক্স ওয়াই রিলেশনে এক্সের মানগুলো পুট করবে, করলে ওয়াইয়ের যে মানগুলো আসবে তার জায়গায় শুধু ওয়াইয়ের মানগুলো তুমি লিখে দেবে, তোমার কাজ শেষ। তাহলে এটা হয়ে গেল ওয়াইয়ের সম্ভাবনা বিভাজন। দেখো তাহলে ওয়াই কত 5, 6, 9, 14, 21 আর সমান। দেখো কার সম্ভাবনাগুলো সমান আছে, দেখো 0.2, দেখো 0.2, 0.25, 0.35, দেখো এটা অপশান এ আসছে, অপশান এ। তাহলে বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 14 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে। আচ্ছা কী বলছে, 10টি ঝোঁকশূন্য মুদ্রায় একসঙ্গে টস করা হলো, এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এক্সের সম্ভাবনা বিভাজন। ঠিক আছে, দেখো এক্স কী বলছে, এক্স অ্যাকচুয়ালি বলছে দেখো হেড সংখ্যা, হেড সংখ্যা মানে তুমি 10টা মুদ্রা তুমি একবার টস করলে তার যে হেড সংখ্যা সেটা হচ্ছে এক্সের মান। তাহলে এক্সের মান কী কী হতে পারে, দেখো হেড সংখ্যা 0 হতে পারে, তারপর হেড সংখ্যা 1টা হতে পারে, হেড সংখ্যা 2টো হতে পারে, এরকম করে হেড সংখ্যা 10টা হতে পারে। তুমি 10টা মুদ্রা টস করছো, তাহলে হেড সংখ্যা 1টা আসতে পারে, মানে হেড সংখ্যা কেউ নাও আসতে পারে, ধরো সবগুলো টেল পড়েছে, তখন কি সেই ক্ষেত্রে হেড সংখ্যা 0, তাহলে এক্সের মান 0 আসতে পারে, ধরো হেড সংখ্যা 1 আসতে পারে, 2 আসতে পারে, এরকম করে 10টা ধরো হেড পড়েছে, তখন সেটা এক্সের মান 10ও আসতে পারে। এবারে দেখো এটা হয়েছে, এরকম টাইপের অঙ্ক আগে করিয়েছি। এবারে দেখো এবারে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0। এবারে এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে, যেটা শেখাচ্ছি। সূত্রটা এই রকম, মুদ্রার ক্ষেত্রে এখানে লিখে রাখবে যে মুদ্রার ক্ষেত্রে, এটা অবশ্যই করে আমি নোট বলে পাশে লিখিয়ে দিচ্ছি। এটা লিখবে মুদ্রার ক্ষেত্রে। আমার এখানে যেমন 10টা দিয়েছে, তোমার 100টা দিক, 400টা দিক, 1000টা দিক। মুদ্রার ক্ষেত্রে কী হবে দেখো, মুদ্রার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর সমান এনসিআর হাফ টু দি পাওয়ার এন, এনসিআর হাফ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে কী বলবে দেখো, তুমি কোথায় কে আছে কি হচ্ছে সেটা খেয়াল করো। দেখো পি মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর, এখানে যেই আর থাকবে এনসিআরের এখানে সেই আর থাকবে। আর এনটা কি, যেমন আমাদের এখানে এনটা কি, এনটা হচ্ছে 10টা ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হচ্ছে। তারপরে আমাদের এখানে হচ্ছে এন সমান হচ্ছে 10, আমাদের এই অঙ্কটাতে এন সমান 10টা মুদ্রা একবার টস করা হচ্ছে। এখানে যেমন এনটা মুদ্রা একবার টস করা হচ্ছে, বা একটা মুদ্রা এন বার টস করা। দেখো তোমাদের বলে দিচ্ছি আমি সম্ভাবনা শেখানোর আগে, একটা মুদ্রা 10 বার টস করলে যা ঘটনা ঘটে, যা আউটকাম আসে, যা কিছু হয়, 10টা মুদ্রা একবার টস করলে সেম জিনিস হয়। তাহলে একটা মুদ্রা এনবার টস করলে যা হয়, এনটা মুদ্রা একবার টস করলে সেম জিনিস হয়। ঠিক আছে, তাহলে এইটা এখানে খেয়াল করো। তাহলে এখানে আমার কী বলছে, 10টা মুদ্রা একবার টস করা হচ্ছে, তার মানে এনের মান 10। ওকে, আচ্ছা তাহলে এখানে আমাদের পি অফ এক্স ইকুয়াল টু 0 কত আসবে, পি অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা হবে এন, তাহলে এন সি আর, তাহলে এখানে এন সি 0, এনের মান 10, তাহলে 10C0 হাফ টু দি পাওয়ার 10। ওকে, আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে কী হবে 10C1 হাফ টু দি পাওয়ার, দেখো হাফ টু দি পাওয়ার অলওয়েজ এন। ঠিক আছে, হাফ টু দি পাওয়ার অলওয়েজ এন, তাহলে এখানে এনের মান 10। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তাহলে কত হবে এটা 10C2 হাফ টু দি পাওয়ার 10, এরকম করে ডট। তাহলে দেখো পি অফ এক্স ইকুয়াল টু 10, তাহলে কী হবে না, পি অফ এক্স ইকুয়াল টু 10 হবে 10C10 হাফ টু দি পাওয়ার 10। ওকে, হাফ টু দি পাওয়ার 10। তাহলে দেখো আমার এইগুলো তো আমার এইটা তাহলে কত, এইটা হচ্ছে এফ অফ 0, এইটা হচ্ছে এফ অফ 1, এইটা হলো এফ অফ 2, এরকম করে ডট ডট, এইটা হলো এফ অফ এন, তাই তো, এটা হলো এফ অফ এন অ্যাকচুয়ালি, সরি এটা হলো এফ অফ 10। ওকে, তাহলে আমার এফ এক্স দিয়ে যদি আমি এটা লিখি, তাহলে দেখো কোনটা চেঞ্জ হচ্ছে, দেখো সবার এই 10টা ফিক্সড, তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে 10CX হাফ টু দি পাওয়ার 10, 10CX হাফ টু দি পাওয়ার 10। এক্সের মান 0 থেকে শুরু হবে, 1, 2 আপ টু 10 পর্যন্ত, এটা হয়ে গেল এক্সের মান। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার কী আসবে, দেখো 10CX হাফ টু দি পাওয়ার এক্স। দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, কারণ দেখো কী আসছে, দেখো 10CX হাফ টু দি পাওয়ার 10 এবং এক্সের মান 0 থেকে 10। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে আজকের ক্লাসটা এতদিন পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।